ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগতম। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আমার সঙ্গে আজ আলোচনায় অংশ নিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নির্বাহী সম্পাদক সেলিম খান। আজ আমাদের আলোচনার বিষয় নরেন্দ্র মোদী কি পারবেন তার ক্ষমতা ধরে রাখতে। সেলিম খান, আপনাকে স্বাগতম। আপনি দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত, বাংলাদেশে থেকে আপনি ভারতের রাজনীতি খুব তীক্ষ্ণভাবে পরখ করছেন। আপনি জানেন যে 1 জুন ভারতের যে 7ম দফা নির্বাচন শেষ হতে যাচ্ছে, দীর্ঘ সময় ধরে নির্বাচন চলল। এই যে নির্বাচন শেষ হতে যাচ্ছে, মানে নির্বাচন কেমন হলো, কি মনে হয়? ধন্যবাদ সুপ্রিয়। আপনি যদি একটু পেছনের দিকে যাই আমরা, তাহলে দেখব যে প্রায় 81 দিন ধরে এই প্রক্রিয়াটা চলছে। এই 81 দিনের যে প্রক্রিয়া, এর মধ্যে সেই গত 16ই মার্চ তফসিল ঘোষণা থেকে শুরু করে 4 জুন ফলাফল ঘোষণা, এই দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে নানা ধরনের উত্থান পতন কিন্তু হয়ে গেছে। এবং এবারের মতো এত বৈচিত্র্যপূর্ণ নির্বাচন, এত দীর্ঘ সময়ের নির্বাচন কিন্তু ভারতে আসলে কখনো হয়নি। যদি আপনি এর দিকটা দেখেন, তাহলে বুঝবেন যে ভারতে এবার কোনো ন্যাশনাল, জাতীয় কোনো ইস্যু নেই। এইটা ভারতে দীর্ঘদিন বাদে একটা নির্বাচন হতে চলছে, তার কোনো জাতীয় ইস্যু নেই। একদম। 2 নম্বর হচ্ছে যে ভারতের বিজেপি একদিকে এবং অন্যরা আরেকদিকে। এর আগে হচ্ছিল কি, আপনি যদি দেখেন মাত্র 31% ভোট পেয়ে 2014 সালে 286টা আসন নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। মাত্র 37% ভোট নিয়ে 303টা আসন নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, একক সংখ্যাগরিষ্ঠ। এবার কিন্তু বিজেপির ভোট বিরুদ্ধে ভোটটা কিন্তু কিছুটা হলেও কনসলিডেট হয়েছে। এর মাঝখানে ধরেন প্রথম যখন এই নির্বাচন আসার আগেই গত জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধন হলো বিতর্কিত অযোধ্যার সেই বাবরি মসজিদের জায়গায়, তখন কিন্তু ধরেই নেওয়া হয়েছিল যে এবার প্রতিদ্বন্দ্বিতার পও হবে না। বিজেপি একদম ল্যান্ডস্লাইড ভিক্টরি, বিজেপির রোখার মতো কেউ নেই। কিন্তু যত আস্তে আস্তে দিন গড়িয়েছে, তত দিনে কিন্তু আস্তে আস্তে পাল্টেছে। যে মন্দির হওয়ার কথা ছিল, মন্দির হয়েছে। তো সেইটার যে ইম্প্যাক্ট ভাবা হয়েছিল, সেই ইম্প্যাক্ট কিন্তু সাধারণ মানুষের কাছে নেই। তবুও নরেন্দ্র মোদী তার এখনো পর্যন্ত ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেতা বলতে গেলে, রাজনৈতিক নেতা যিনি ভোট আনতে পারেন দলের জন্য, তার নাম নরেন্দ্র মোদী। এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত সমানে নানা ইস্যুতে খেলে যাচ্ছেন। এক্ষেত্রে বিরোধীদের একটা হলো যে তারা খেলাটাকে তাদের দিকে আনতে পেরেছে। এটাই হচ্ছে এখনো পর্যন্ত ফলাফল। তবে ভোটের চিত্রটা কি, এইটা বারবার ছবিটা পাল্টানোর কারণে আমাদের আসলে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে সেলিম খান, এই যে নির্বাচন কমিশন নিয়েও একটা বিতর্কের জায়গা ছিল, বিতর্কের জায়গা আছে, এই জায়গাটা হঠাৎ করে কেন? নির্বাচন কমিশন প্রথম থেকেই বিতর্কিত। প্রথমেই নরেন্দ্র মোদী সরকারই এইটার পালে বাতাস দিয়েছেন। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে আইন ছিল, সেখানে প্রধান যে 3 জনের একটা কমিটি ছিল, সেই 3 জনের কমিটিতে ছিলেন প্রধান বিচারপতি, প্রধান বিরোধী দলীয় নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এইখান থেকে মোদী সরকার হঠাৎ করে আইন পরিবর্তন করে সেখান থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হটিয়ে দিলেন এবং সেখানে তাদের প্রধানমন্ত্রী মনোনীত একজন সিনিয়র মন্ত্রীকে সেই জায়গায় নিয়ে আসলেন। তার ওই যে কমিটিটা থাকলো, কমিটিটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে গেল, যে 2:1 অনুপাতে। ফলে সরকার যাকে চাইছে তাকে। ঠিক এই সময় দুইজনের পদ ফাঁকা হলো। একজন আগেই ফাঁকা হয়েছিল, একজন পদত্যাগ করলেন। ফলে ওই 2 জনকেই নিয়োগ দিল মোদী সরকার, এবং তাদের সম্পর্কে বিতর্ক আছে। 2 নম্বর হচ্ছে যে সর্বশেষ তারা যেটা করেছেন, যে তারা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, এর আগে ভারতের রীতি ছিল যে ভোটের সংখ্যাটাকে প্রকাশ করে দেওয়া ওয়েবসাইটে। কিন্তু এইবারই প্রথম নির্বাচন কমিশন বলছে যে না, এইরকম তো কোনো আইন নেই। আসলে আইনে এই কথাটা ওয়েবসাইটে প্রকাশ করার কথা লেখা নেই, কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতার যে জায়গা, যেটা নির্বাচন কমিশনের প্রধান মানুষ তাকে বিশ্বাস করে, তাকে করে তার স্বচ্ছতার কারণে, সেই জায়গাটাই তারা এবার গন্ডগোল করে ফেলেছেন। তারা বলছেন তারা প্রকাশ করবেন। সেলিম খান, আপনি নির্বাচন পর্যবেক্ষণ করছেন, নির্বাচন হচ্ছে, সব মিলিয়ে কি মনে হয় নরেন্দ্র মোদী কি জিততে পারবেন? হ্যাট্রিক হবে? দেখেন, নরেন্দ্র মোদী যেভাবে খেলছেন বা যেভাবে তার প্রচার চালিয়ে যাচ্ছেন, এবং কোনো বড় ধরনের তার বিরুদ্ধে বিরাট কোনো ইস্যু না থাকার ফলেও তার বিরুদ্ধে কিছু বিষয়ে নিয়ে আসছেন, যেন সংবিধান পরিবর্তন থেকে শুরু করে
তারপরে ভারতীয় সেনাবাহিনীতে যে অগ্নিবীর নিয়োগের যে প্রক্রিয়া, এরকম কিছু বিষয় আছে। এইটা মানুষ আসলে কতদূর নিয়েছে সেটা বলাটা মানে এই মুহূর্তে কঠিন হবে। কিন্তু যে জিনিসটা সে জিনিসটা মনে রাখতে হবে, নরেন্দ্র মোদী 10 বছর কিন্তু ক্ষমতায়। মানুষ কি পেয়েছে না পেয়েছে তার বিচার কিন্তু ওই নরেন্দ্র মোদীকে দিয়েই করবে। আর মোদী যে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যে পন্থাটা নিয়েছেন সেটা হচ্ছে যে ভোটারের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেশন, সরাসরি যোগাযোগ। যে তিনি যেটা দিয়েছেন যে একটা রেশনে যে 5 কেজি চাল ডাল এসব দেওয়া হয়, সেটারও নাম দিয়েছে যে মোদিকা রেশন। আপনার যে সিলিন্ডারে যে ভর্তুকি, এটাও মোদিকা সিলিন্ডার। যে কোনো টিকা দেওয়ার ক্ষেত্রেও দেখবেন যে ওখানে যে টিকার যে পর যে সার্টিফিকেট দেওয়া হয়েছে করোনার টিকা, সেটাও একটা মোদির ছবি সংবলিত। ফলে মোদি সরাসরি জনগণের সঙ্গে কানেক্ট হয়েছেন। ফলে এইখানে যদি জেতেন পুরো ক্রেডিট মোদির হাতে যাবে, আর যদি হারেন তাহলে তার দায়ও তার পুরোপুরি, তিনি কোনোভাবে। সেলিম খান, এই কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তারপর তার বোন প্রিয়াঙ্কা গান্ধী, এরাও নির্বাচনে এবার প্রচার চালিয়েছে। এর প্রভাব আসলে কতটা পড়লো নির্বাচনে? ভালো প্রশ্ন। ধরেন যে এই প্রথম রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তাদেরকে অনেক বেশি মানে আস্থাশীল, অনেক বেশি প্রাজ্ঞ বলে মনে হচ্ছে। রাজনীতির ময়দানে তাদের একেবারে নবিশ বলে আর মনে হচ্ছে না। তারা যে ভাষায় কথা বলছেন, তারা যে মানে ইস্যুগুলোকে টেনে আনছেন, সেগুলো মানুষের ইস্যু এবং প্রত্যেকটা এলাকা ভিত্তিক বিষয়। এবং তারা ক্ষমতায় গেলে কি করবেন মানুষের জন্য সেইটা কিন্তু তারা পরিষ্কারভাবে বলছেন। এবং তারা শুধু না, তারা এই বিষয়ে এই প্রথম কংগ্রেস এই উদারতা দেখাতে পেরেছে যে তারা এই উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, বিহারে তেজস্বী যাদব, আপনার ওই তামিলনাড়ুতে স্ট্যালিন, এরকম সারা ভারতে বিভিন্ন জায়গায় ছোট ছোট দলের নেতাদেরকে তারা এক জায়গায় আনতে পেরেছেন। এইটা একটা বড় সাফল্য। এখন এই যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা অন্যান্যরা যে ইন্ডিয়া জোট 26 দলের, এদিকে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে থেকে শুরু করে শরদ পাওয়ার, সবাই মিলে এরা কতটা এই মোদি বিরোধী ভোটকে একজোট করতে পেরেছেন সেটা আসলে প্রমাণ হবে মানে 4 তারিখের ইয়েটা। সেলিম খান, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে বড় দলগুলোর পাশাপাশি যে আঞ্চলিক দলগুলো রয়েছে সেগুলোর আসলে কি অবস্থা, কাদের মানে কারা, মানে তারা আসলে কাদের সাথে আছে? আঞ্চলিক দলগুলোর মধ্যে আঞ্চলিক দলে ভারতে আঞ্চলিক দল ছোট বড় 2 ধরনের দল আছে। আচ্ছা, এক দল আছে যারা সরাসরি প্রত্যেকটা রাজ্যে ক্ষমতায়, যেরকম আপনি ধরেন প্রতিবেশী পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ধরেন। তৃণমূল কংগ্রেস আদপে একটা আঞ্চলিক দল, সে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ক্ষমতায়, ঠিক আছে। আবার ধরেন অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস বলে একটি দল আছে, ঠিক আছে, সেটি ক্ষমতায়। তার বিপরীতে যে আছে টিডিপি, সেও একটি আঞ্চলিক দল। আপনার তেলেঙ্গানায় যদি ধরি, সেখানে বিআরএস, ভারতীয় রাষ্ট্রীয় সমিতি। আপনার তামিলনাড়ুতে আপনার ডিএমকে, এআইডিএমকে, এরা প্রত্যেকেই কিন্তু আঞ্চলিক দল, এরা বড় বড় দল। এরা কেউ বিজেপির পক্ষে এনডিএতে জোটে শরিক, কেউ ইন্ডিয়া জোটে শরিক। সেলিম খান, নির্বাচন অনেক দিন ধরে হচ্ছে, শেষ ধাপে নির্বাচন বাকি আছে, তো এই যে নির্বাচনের গতি প্রকৃতি আসলে বিশেষজ্ঞরা কি বলছে? বিশেষজ্ঞরা নানা মুনি নানা মত। সেখানে আপনার একটা পরিচিত নাম ধরেন, আমরা সবাই জানি প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর বলছেন যে বিজেপি এবার 303 আসন কম পাওয়ার কোনো ইয়ে নেই, বরং 5টা 10টা 20টা আরো বাড়তে পারে। কিন্তু অন্যদের, তার সমালোচকদের বক্তব্য হচ্ছে যে প্রশান্ত কিশোরকে আসলে শেষ মুহূর্তে বিজেপি পয়সা দিয়ে নামিয়েছে। প্রশান্ত কিশোর কিন্তু আপনি জানেন ভারতে 2 জন সাংবাদিক আছেন যাদেরকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখা, একজন হচ্ছে করণ থাপার, একজন হচ্ছেন শ্রীনিবাসন জৈন। তাদের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে কিন্তু মানে প্রশান্ত কিশোর বেশ নাস্তানাবুদ হয়েছে। এর বাইরে যদি আমি একজন সেফোলজিস্টের নাম বলি, যোগেন্দ্র যাদবও বলছেন যে বিজেপি কোনো মতেই সংখ্যাগরিষ্ঠতা পাবেই না, তার সিট 250-র নিচে থাকবে। তো এইরকম নানা মত, কেউ বলছেন যে বিজেপি 200-র নিচে থাকবে, কেউ বলছেন যে বিজেপি 272-এর উপরে যাবে, এইরকম। কিন্তু এখন নির্ভর করছে আসলে বিজেপি উত্তরপ্রদেশ এবং বিহারে কতটা ভালো করে তার উপরে। উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে গতবার 62টি, বিহারে 40টি আসনের মধ্যে 39টি পেয়েছিল বিজেপি। ফলে তার এই আসনগুলো, যে আসনগুলো তো আপনি গুজরাটে 26টার মধ্যে 26টা, রাজস্থানে 25টার মধ্যে 25টা, হরিয়ানায় 11টার মধ্যে 11টা, দিল্লিতে 7টার মধ্যে 7টা, ওই ছত্তিশগড়ে 11টার মধ্যে 9টা, মধ্যপ্রদেশে
26, মধ্যপ্রদেশে মোস্ট প্রবলি 29টার মধ্যে 28টা। তো এই যে বিপুল মানে উত্তর ভারতের হিন্দিভাষী অঞ্চলে বিজেপির যে বিপুল সাফল্য, এইটার উপরে বিশেষজ্ঞরা যাই বলুন, এইখান থেকে যদি কিছু অংশ কংগ্রেস বা অন্য দল তার ঝুলিতে নিতে পারে, তাহলে বিজেপির জন্য কিন্তু বিপদ আছে। আর না হলে বিজেপি বলা যায় হাসতে হাসতে জিতে যাবেন। এবং যদি নরেন্দ্র মোদী এই টার্মেও বিজেপিকে তৃতীয়বারের মতো জিতিয়ে আনতে পারেন, তবে আমি বিশ্বাস করি যে আমরা আরেকজন নতুন নরেন্দ্র মোদীকে দেখতে পাবো। ধন্যবাদ সেলিম খান। রবি থেকে বৃহস্পতি থাকুন 10 মিনিট শোর সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।